দেখ। আমরা হলাম মাছে ভাতে বাঙালি। দুনিয়ায় খুব কম বোধহয় এরকম বাঙালি আছে যারা মাছ পছন্দ করে না। আমরা যারা স্পেশালি বাইরে থাকি, সে রাজ্যের বাইরে হোক বা দেশের বাইরে, মানে প্রবাসী বাঙালি যারা, তারা কিন্তু একটু ভালো মাছের খোঁজে দূর দূরান্ত পর্যন্ত চলে যেতে পারি। তাই মাঝে মাঝে আমরাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা কোনো রকমে করেই ঢুঁ মারি কখনো বা কাছের মাছের বাজারে, নয়তো বা 30-40 মিনিট জার্নি করে দূরের মাছ বাজারে, স্পেশালি বাংলাদেশি মাছ বাজারে। হ্যালো এভরিওয়ান, বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ঠিকঠাক রয়েছো। ব্লগের শুরু এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি টপিকের ওপর আজকে আমি ভিডিওটা বানিয়েছি। যখন আমরা প্রথম ইউকেতে আসি তখন তো আর ওই বাংলাদেশি মার্কেটে গিয়ে মাছ কেনা পসিবল ছিল না, জানতামও না তখন সেভাবে। তো এই মাছ বাজারটা থেকেই আমরা মাছটা কিনতাম মাঝে মাঝে, তবে খুব কম। তো এখানে যখন প্রথম আসি আর এসে যখন এত ভ্যারাইটির সি ফিশ দেখতে পাই, তখন সত্যি বলছি আমি একটু অবাকই হয়েছিলাম। কারণ একসাথে এত ধরনের নাম না জানা কত সামুদ্রিক মাছ আমি একসাথে দেখেছি এখানে। এমন কিছু কিছু মাছ তো দেখলাম বা শুনলাম যেগুলো আমি আগে কোনোদিন না দেখেছি না শুনেছি। তবে এদের মধ্যে কিছু কমন নাম কিন্তু শুনে বেশ ভালো লাগে। স্যামন, কড, হ্যাডক, সিবাস, বাসা, ক্যাটফিশ, স্কুইড, ম্যাকরেল, টুনা, রেড স্ন্যাপার। রেড স্ন্যাপারটা কতকটা ওই তোমার লাল ভোলা মাছ হয় না আমাদের, ওই রকম টাইপের দেখতে। এর সাথে শর্ট ফিশ, শামুক, ঝিনুক, কাঁকড়া, লবস্টার, না জানি আরো কত কি। এখানে গোটা মাছের পাশাপাশি কিন্তু মাছের ফিলেও পাওয়া যায়, স্পেশালি যেগুলো খুব বড় হয়, যেমন স্যামন, টুনা, কড, এই সমস্ত। এর পাশাপাশি কিন্তু চিংড়ি বিভিন্ন সাইজের, পমফ্রেট, সার্ডিন, ইন্ডিয়ান ম্যাকরেল যেটাকে বলা হয় কাজল গৌরি, তো এই ধরনের মাছও কিন্তু এখানে পাওয়া যায়। ব্রিটিশরা সামুদ্রিক মাছ খেতে বেশি পছন্দ করে কারণ এগুলো খুবই ফ্রেশ হয়। এই সামুদ্রিক মাছের কিন্তু অনেক উপকারিতাও আছে, যেমন সামুদ্রিক মাছে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, সমস্ত কিছু যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ রকম ভাবে দরকার। স্পেশালি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে না। এটা যদি আমরা বাইরে থেকে ইনটেক করি তাহলে এতে করে আমাদের হার্টটা ভীষণ ভালো থাকে, হার্ট অ্যাটাকের রিস্কটাও কিন্তু কমে। আর এতে যে ভিটামিন ডি, ভিটামিন বি, এই সমস্ত কিছু থাকে। তো যেহেতু এখানে বুঝতেই পারছো বছরের ম্যাক্সিমাম সময় কিন্তু সূর্যের দেখা পাওয়া যায় না, সেই কারণের জন্য ভিটামিন ডি সংশ্লেষটা আমাদের স্কিনে খুব কমই হয়। তো এটার জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, তার কারণে এই সামুদ্রিক মাছ খেলে কিন্তু এই ঘাটতিটা অনেকটা পূরণ হয়। আজকে আমিও একটা এরকম সামুদ্রিক মাছের ঝোল বানাবো, তবে কিন্তু বাঙালি স্টাইলে। তো আমি এখানে ব্রোকলি, আলু, পেঁয়াজ সবকিছু কেটে নিচ্ছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর টমেটোটা পেস্ট করে নেব। সবকিছু রেডি করে নিয়ে তারপরে বানাবো আজকে কড মাছের ঝোল ব্রোকলি আলু দিয়ে। তো যেটা বলছিলাম যে এই সামুদ্রিক মাছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সব ধরনের মিনারেলস থাকে। তো এইগুলো আমাদের ব্লাড প্রেশার কমাতে, স্ট্রোকের রিস্ক কমাতে, ব্রেন, চোখ, ইমিউন সিস্টেমকে ভালো রাখতে মানে ভীষণভাবে হেল্প করে। তো বুঝতেই পারছো যে সামুদ্রিক মাছের উপকারিতা কতটা বেশি। আমি লিডল থেকে এই কড মাছটা নিয়ে এসেছি, তো এটা ফিলে করেই পাওয়া যায় এখানে প্যাকেট করা অবস্থায়। আমি একটু সাইজে ছোট করে নিচ্ছি কারণ এখানে সাইজগুলো অনেকটাই বড় বড় ছিল। তবে সামুদ্রিক মাছে যেমন এত কিছু উপকারিতা রয়েছে, এর কিন্তু কিছু কিছু স্পেশাল কেসে খাওয়াটাও কিন্তু ভালো নয়। যেমন ধরো 16 বছরের নিচের কোনো বাচ্চা বা প্রেগনেন্ট মহিলা, এদেরকে শার্ক, সোট ফিশ, এই ধরনের মাছগুলো না খাওয়াই ভালো, কারণ এতে না মার্কারির পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা হেলথের জন্য ভীষণ ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। স্পেশালি চিলড্রেনদের নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, সেই কারণের জন্য। যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে বা গাউট থাকে, সেক্ষেত্রেও কিন্তু সি ফিশটা অ্যাভয়েড করাটাই ভালো। তো বলতে বলতে এখানে আমার মাছটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাছটা ভাজতে গিয়ে ঘটেছে একটা দুর্ঘটনা। এই মাছ না নন স্টিক প্যানে ভাজাটাই উচিত। আমি তো স্টিলের কড়াইতে তেল
তেল গরম করে ভাজতে দিয়েছিলাম, তো মাছটা একদম ভেঙে গেছে। এতটাই নরম মাছ, সেই কারণের জন্য আমি জাস্ট হাফ ভেজেই তুলে নিয়েছি। তারপর কড়াইতে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে ব্রোকলি আর আলুটা দিয়ে ভেজে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আধখানা, সেটা দিয়ে আর খানিকটা নুন অ্যাড করে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ। কড মাছ নাচতে গিয়ে কি অবস্থা হলো, মাছগুলো যেই কড়াই দিয়েছি পুরো ছেড়ে ভেঙে একাকার কাণ্ড হয়ে গেছে একদম। বাজা দেখি কেমন করে বাজাচ্ছিলি, একটু বাজাও মা আমার সোনা বাবা, সোনা আমার একটু বাজাও, একটু বাজাও, কেমন করে একটু বাজালেই হবে। সবাইকে একটু শুনিয়ে দাও, তোমার এই জায়গায় ইনস্ট্রুমেন্টটা থেকে কি সুন্দর একটা আওয়াজ বের হয়, একটু শুনিয়ে দাও মা, একটু একটু। আরেকবার বাজাও, আরেকবার এদিক থেকে এদিকে, বাহ বাহ। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে, ওর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা টমেটোটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো বেটে নিয়েছি, আর একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়ে সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে সব কিছুকে কষাতে হবে যতক্ষণ না আদা, রসুন, টমেটো আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে, গরম জল এখানে বেশ খানিকটা অ্যাড করছি। যেমন পরিমাণ তোমরা ঝোল রাখতে চাও সেই পরিমাণ তোমরা জল অ্যাড করো। সামান্য মিষ্টি অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে দিয়ে ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নিতে হবে। সবশেষে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে আর বেশ খানিকটা ধনেপাতা কুচি করে অ্যাড করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু এই সুপার ইজি কড মাছের ব্রোকলি আলুর ঝোলটা রেডি হয়ে যাবে। রিওর খেয়ে খুব পছন্দ হয়েছে। যাবো তো, দাঁড়া, দেখ আপেল গাছে কত আপেল পড়ে আছে, দেখ নিচে, এই দেখ। দেখ ঠান্ডা, কত আপেল পড়ে, এই দেখো কত আপেল পড়ে রয়েছে, কোড়াতে হবে না, এই যে দেখ এখানে একটা পড়ে রয়েছে, কোড়ানোর দরকার নেই দিও, হ্যাঁ রেখে দে তলাতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দুপুরে লাঞ্চ করে আমি আর রিও বেশ খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। রাতের জন্য রান্না আর সেভাবে কিছু করিনি, কারণ আজকে রাতে আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে। কারণ মনোজিৎ অফিস থেকে একটা জিনিস নিয়ে এসছে, তো সেটা হবে, সেজন্য আর রান্না বান্নার ঝামেলা নেই বলে রিওকে নিয়ে অ্যাঞ্জেল মিডোজে আসতে যাবো, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি। তাই জন্য বৃষ্টি থামতে এখন আমি ওকে এদিকে নিয়ে এসেছি। মনোজিৎ আগেই চলে এসছে বৃষ্টির মধ্যে খেলতে, তো ওরা ওদিকে খেলছে, আমি আর রিও মিলে এখানে একটা সবুজ আপেলের গাছ আছে সেইখানে একটু দেখতে এসেছি যে আপেল পড়েছে কিনা। রিও এটা কি পড়েছে, রিও এটা কি পড়েছে পায়েতে, পায়ে কি পড়েছে এটা, হ্যাঁ মাটি পাটেল শু, কেন পড়েছো আজকে এটা, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কেন পড়বে, কেন পড়বে বাড়ি পাটেল শু, এমনি শু পরলেই তো হয়ে যেত, কেন কাদা লেগে যাবে, ও তুমি তো সব জানো দেখছি। এই আপেলগুলো খেতে খুব একটা ভালো হয় না, তবে এই আপেলগুলো খাওয়ার একটা প্রসেস আমি বার করেছি, যেটা কিন্তু মনোজিতের খুব পছন্দ হয়েছে আর আমারও। তোমাদের সাথে পরে একদিন রেসিপিটা শেয়ার করব। সবুজ আপেল কিনে নিয়ে এসে, এই আপেলগুলো দিয়ে নয়।
তুই এখানে দাঁড়াবি, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে কি সুন্দর ঘুরছে। খেলার মাঠ থেকে ওই ফাউন্টেন এরিয়াতে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, গল্প করলাম। রিও আমাদের বেশ খানিকটা ভিডিও করে দিল, দেখতেই পেলে। তো সবকিছু করে বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে একটা পিৎজা আর কিছু পটেটো স্মাইলি আগে ওভেনে বেক করতে দিয়ে দিয়েছিলাম। তো বললাম না, মনোজদের অফিসে না আজকে 5 পাউন্ডে 2টো পিৎজা তার সাথে একটা আইসক্রিম দিচ্ছিল, তো ওটা নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এটাতে করে অ্যামাজনে নাকি একটা সিনেমা কিনতে পারবে, সেই লোভেই কিনে নিয়ে এসছে। ভালো করে কি স্মাইলি দেখা, কিরম খাচ্ছিস, কোন স্মাইলি তুই খাচ্ছিস, দেখি কি বলতি, কোনটা স্মাইলি তোর দেখা। এরম করে কেউ খায়? ইস, সবাই দেখতে পাচ্ছে কিন্তু, স্কুলে পাঠিয়ে দেবো কিন্তু। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো লাগো, সবাই খুব ভালো থেকো। টেডির তরফ থেকে একটু গুড নাইট করে দে। টেডিকে থেকে একটু গুড নাইট করি দে।